আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির যে পারিপার্শ্বিকতা, অর্থাৎ আমাদের এই ঢাকা শহরে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে, তার প্রেক্ষিতে বাংলাদেশে একটি দক্ষিণপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে, এবং এটা অনেক আগে অনিবার্য হয়ে পড়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেটি মূলত জামাত চালাতো, এবং সেই যে সেই চালানোটিকে একটি নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্রের যে রূপ, এটি দেওয়ার জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছিল। যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, বলা হয়ে থাকে যে এটা একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেই ডিজাইনের অধীন এমন কিছু করা হয়েছে যেটি এই মুহূর্তে বলা ঠিক হবে না। শেখ হাসিনাকে হটানোর জন্য গেরিলা যুদ্ধ, সম্মুখ যুদ্ধ, আন্দোলন, লড়াই, সংগ্রাম, গুপ্ত হত্যা, মানে আপনি আপনার রাজনৈতিক অপোনেন্টকে, একটা রাষ্ট্রশক্তিকে বিপদে ফেলার জন্য, তাকে ক্ষমতাহীন করার জন্য যা যা করার দরকার, আন্দোলনকারীদের, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনকারীদের সব রকম প্রস্তুতি ছিল বলে তারা বিভিন্ন সময় সেটা প্রকাশ করেছেন। পরবর্তীতে যখন তারা ক্ষমতায় এলো, আসার পর তাদের যে আত্মবিশ্বাস এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, এবং তারা যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করতে চাইল, এটার মধ্যে হয়তো মারাত্মক কোন ত্রুটি ছিল। যেমন জামাতের কথাই বলি, তারা মাজার ভেঙে শরিয়তি আইন বা যাকে বলা হয় শরিয়া আইন চালু করা থেকে শুরু করে অন্য যে সকল বিষয়ে তারা খুব বাড়াবাড়ি করছিল, এই বিষয়গুলো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। ২ নম্বর হলো যে তরুণদের মধ্যে একটা বিরাট অংশ সারা বাংলাদেশে তারা সমন্বয়কের নাম দিয়ে একের পর এক মব, এবং সেই অশ্রাব্য, অশ্লীল যে মব তারা শুরু করলো, সেই মবের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মধ্যে প্রথমত আতঙ্ক, দ্বিতীয়ত একটা সি রব, যে মানুষ এত খারাপ হয়, এত বাজে হয়, এরকম একটা শব্দ উঠে গেল। ৩ নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাত এবং এনসিপির একটা দূরত্ব তৈরি হয়ে গেল। অর্থনৈতিকভাবে সফলতা এলো না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা ম্যাট্রিকুলাস ডিজাইনের সঙ্গে যে সকল বিদেশি পশ্চিমা শক্তি ছিল, তারা পিছিয়ে চলে গেল। আর শেখ হাসিনার রেজিম পতনের জন্য যদি ভারতের একটা জাস্ট আমেরিকার প্রভাবে নিউট্রাল একটা ভূমিকা থাকে, সেই জায়গা থেকে ভারত সরে গিয়ে সরাসরি আওয়ামী লীগের পক্ষে তারা অবস্থান নিয়ে নিল। এর প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব একেবারে অনিচ্ছা সত্ত্বে, আগেই বলে রাখি এখানে কিন্তু মূল ব্যাপার হলো যে যেভাবে আন্দোলন হয়েছিল এবং যেভাবে সেনাবাহিনী এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিল, তাতে করে মূলত সবাই ধারণা করেছিল যে একটা অনিবার্য সামরিক শাসন আসবে, আর যদি সামরিক শাসন না আসে তাহলে ১/১১ আদলে একটা ২/১১ সরকার আসবে। এর কারণ হলো জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সঙ্গী সাথী ছিলেন, তারা যদি শেষ মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে সহযোগিতার যে হাত তার ছিল, সেই হাতটি সরিয়ে না নিতেন এবং আন্দোলনকারীদের পক্ষে অবস্থান না নিতেন, এবং কেবলই মাত্র গণভবনের যদি প্রোটেকশন তারা দিতেন, এবং এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে তারা রেখে দিতেন, ইতিহাস ভিন্ন হতো। ফলে এখানে পুরো সেনাবাহিনী ১/১১ সময়ের যারা যে কাজটি করেছে, ঠিক সেম কাজটি তারা শেখ হাসিনার সঙ্গে করেছে। তবে পার্থক্য হলো এই, ১/১১ পরে তারা যেভাবে নিজেদের লোক ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতার পেছনে থেকে মূলত তারাই সবকিছু চালিয়েছে। তো সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো এবার ওয়াকারুজ্জামান আসলে এরকম কোনো ক্ষমতা প্রয়োগ করেননি, এবং এখনো পর্যন্ত জনাব ওয়াকারুজ্জামান এবং তারা যারা সঙ্গী সাথী আছেন, তারা 111-এর মাসুদ উদ্দিনের মতো জেনারেল, মানে ব্রিগেডিয়ার জেনারেল বারির মতো
তারপরে হাসান মাসুদ চৌধুরীর মতো, মতিন সাহেবের মতো যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, ঠিক ওইরকম বিতর্কিত ভূমিকা তারা পালন করেননি। দ্বিতীয়ত হলো যে জেনারেল ওয়াকারুজ্জামান আসলে চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় তিনি আসুন, কিন্তু বিপ্লবীদের পছন্দ, নাহিদদের পছন্দের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন। কিন্তু ইউনূস সাহেবের সঙ্গে ওয়াকারুজ্জামানের একটা ভালো সম্পর্ক কখনই ছিল না। তো এর ফলে এই সম্পর্কটি মাঝে মধ্যে এতটা অস্বস্তির অবস্থায় পৌঁছে গিয়েছিল যে আমরা তখন ভয় পেয়েছিলাম যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করবেন, অথবা ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমতা নিয়ে সরাসরি মার্শাল লতে চলে যাবেন। তো সেই কাজগুলো হয়নি। সেই কাজগুলো না হয়ে দেখা গেল যে যার মতো অবস্থায় থেকে জাস্ট ঢিল হাওয়া ছেড়ে দিল, সব কিছু দেশ এগুলো না। যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা শাসন চালাতে পারছিলেন না। যারা ম্যাটিকুলাস ডিজাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য সবাই থেকে ক্ষমতা এনেছিলেন, তারা চিন্তা করলেন যে এই লোকের প্রতি নির্ভর করা যায় না। এই অবস্থা একটা হযবরল যখন হয়ে গেল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ যেভাবে ওয়াকারুজ্জামান নিজের অনিচ্ছা সত্ত্বেও ইউনূস সাহেবকে মেনে নিয়েছিলেন, তদ্রূপ ইউনূস সাহেব অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে মেনে নিয়েছেন। সেখানে পর্দার আড়ালে বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিংবা আমেরিকার সঙ্গে আসলে কি সমঝোতা হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, জানতে পারি না। আমরা শুধুমাত্র একটা জিনিস দেখেছি যে বাংলাদেশে একটা মহা সর্বনাশ হয়েছে, আমেরিকার সঙ্গে একটা চুক্তি করা হয়েছে যেটিকে সবাই গোলামির চুক্তি বলছে। এই একটি বিষয় ছাড়া বাকি সমঝোতার যে বিষয়গুলো সেগুলো সম্ভবত উল্টে গেছে। তো সেই সম্ভবত উল্টে যাওয়ার কারণে বিএনপির ভাষা চেঞ্জ হয়ে গেছে, জামাতের ভাষা চেঞ্জ হয়ে গেছে, রাজপথ উত্তপ্ত হয়ে গেছে, পর্দার আড়ালে নানা রকম চক্রান্ত চলছে, ক্যান্টনমেন্ট, বিচারালয়, সেক্রেটারিয়েটে কী চলছে আমরা কিচ্ছু বলতে পারি না। এবং এরই মধ্যে যেটি হলো সেটি হলো পশ্চিমবঙ্গে উগ্রবাদী বিজেপি তারা ক্ষমতা লাভ করেছে, মমতা ব্যানার্জি পরাজিত হয়েছে এবং শুভেন্দু সবচেয়ে উগ্রবাদী যে নেতা বিজেপির, সে এখন সেখানকার মুখ্যমন্ত্রী। ধরা হয়ে থাকে যে শুভেন্দুর সঙ্গে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক, বিজেপির সঙ্গে তো অবশ্যই ভালো সম্পর্ক, আর মমতা ব্যানার্জির সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল। তো সেখানে মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার কারণে জামাতের কি সুবিধা হলো না অসুবিধা হলো এটা নিয়ে আলোচনা। কিন্তু আপনারা যেটি লক্ষ্য করবেন সেটি হলো আমাদের সীমান্ত ঘেরা পশ্চিমবঙ্গের যে সকল এলাকা রয়েছে, সীমান্তের এপারে প্রায় সবগুলো সংসদীয় আসনে জামাতের প্রার্থী জিতেছে, আর ঠিক ওপারে সবগুলো আসনে শুভেন্দুর প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী জয়লাভ করেছে। তো ক্ষমতা আসার সাথে সাথে শুভেন্দু ধর্মীয় উগ্রবাদ বলতে যা বোঝায় প্রায় সবগুলো সে এবং তার লোকজন করা শুরু করেছে। গরু কুরবানি দেওয়া যাবে না, মসজিদে গিয়ে যখন মুসলিমরা নামাজ পড়ছে তখন তারা সেখানে গিয়ে শাঁখা ঢোল পেটাচ্ছে, তারপর মুসলমানদেরকে অপমান করে নানা রকম কথা বলছে। তারা কলকাতার মুসলমানদেরকে তারা পুশিং করে বাংলাদেশে পাঠাবে, সীমান্ত 100% সিল করে দেবে। এরপরে যে সকল বাংলাদেশি লোকজন, বিশেষ করে মুসলিমরা রয়েছে, তারা অভিযোগ করছে তাদেরকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। নানা রকম উগ্র কথাবার্তা বলার সাথে সাথে মসজিদে আক্রমণ চালাচ্ছে। এবং পশ্চিম বাংলার কলকাতার, মুর্শিদাবাদের, হুগলির যে কোনো ঘটনা কিংবা আসামের, ত্রিপুরার যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে বাংলাদেশে প্রতিক্রিয়া তৈরি হয়। শুভেন্দু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আমাদের সীমান্ত গরম হয়ে পড়েছে, সীমান্তে অনেকবার গোলাগুলি হয়েছে। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আছে বিজিবি বর্ডার সিকিউরিটি গার্ড, আর ওদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা প্রায় গুলি বিনিময় করছে। প্রথম দিকে বিএসএফ ঠিক আগের জমানার মতো বেশ কয়েকবার গুলি করেছে, কিন্তু যখন আমাদের বিজিবি রুখে দাঁড়িয়েছে এখন সেই গুলাগুলিটা নিজেদের মধ্যে সামরিক পর্যায়ে গুলাগুলি হচ্ছে, কিন্তু নিরীহ জনগণকে এখন তারা গুলি করতে পারছে না। এর মধ্যে 4 থেকে 5 জন লোককে, ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকানো হয়েছিল, পুশিং করা হয়েছিল।
এখন পরিস্থিতিটা যেহেতু ভারত এবং বিজেপি এককভাবে আগের মতো ব্যবহার করতে পারছে না, এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে ৫ জনকে তারা পুশিং করেছিল তাদেরকে আবার ফেরত নেবে। তো এরকম যখন একটা টানা হেঁচড়া চলছে দেশের ভেতরে নানা রকম টানা হেঁচড়া, ঠিক ওই সময়টিতে আবার